চতুর্থ অধ্যায়ে 4.3 টপিকসে যাও। জৈব প্রভাবক এনজাইম। জৈব প্রভাবক এনজাইম দেখো লেখা আছে। পেয়েছো সবাই? স্যার পেজ নাম্বারটা একটু কাইন্ডলি আরেকবার বলবেন? পেজ নম্বর তো 432 পৃষ্ঠা। পৃষ্ঠা নাও মিলতে পারে। পেয়েছো জৈব প্রভাবক এনজাইম? জি স্যার পেয়েছি। জি স্যার পেয়েছি। এই টপিকস পড়াচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হলো জৈব প্রভাবক এনজাইম। ভালো করে শোনো এবং দেখো, বোঝার চেষ্টা করো। এখানে টারশিয়ারি বলতে 3 প্রকার বন্ধন বুঝাইছে। টারশিয়ারি প্রোটিন যেটি, সেই টারশিয়ারি প্রোটিনে 3 প্রকারের বন্ধন আছে। কোন প্রোটিনে যদি 3 প্রকারের বন্ধন থাকে তাহলে সেই প্রোটিনকে বলা হয় টারশিয়ারি প্রোটিন। আর কলয়েড সম্পর্কে পরে ডিটেল আলোচনা করা হবে। কলয়েডটা হলো এমন একটি মিশ্রণ যে মিশ্রণে তলানি পড়ে না, এর উপরটি সমসত্ব মিশ্রণকে বলা হয় কলয়েড। তাহলে কথাটি আবার শোনো, টারশিয়ারি প্রোটিন হলো যে প্রোটিনে 3 প্রকারের বন্ধন থাকে, আর কলয়েডটা হলো সেই মিশ্রণ যে মিশ্রণে দ্রবের কণাগুলো তলানি পড়বে না, মিশে থাকবে। এখন শোনো এনজাইম সম্পর্কে শোনো। আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু এনজাইম। এনজাইম উদ্ভিদ ও প্রাণীকোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার অর্থাৎ গোলাকার প্রোটিন অণু। এরকম একটা। এই যে এনজাইম অণু, সেটি পানিতে কলয়েড তৈরি করে, অর্থাৎ এর এমন একটি মিশ্রণ হয় যার তলানি পড়ে না। এটি একটি কার্যকারী জৈব প্রভাবক এবং একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট এনজাইমকেই কাজ করতে হবে, অনির্দিষ্ট না। একটা নির্দিষ্ট বিক্রিয়া যেহেতু নির্দিষ্ট, এনজাইমও দিতে হবে নির্দিষ্ট। তাহলে এই বিষয়টা আবার শোনো সবাই। এনজাইম হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার অর্থাৎ গোলাকার টারশিয়ারি প্রোটিন অণু। আবার বলছি, মুখস্থ করো সবাই। এনজাইম হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার অর্থাৎ গোলাকার টারশিয়ারি প্রোটিন যৌগ। এটি পানিতে কলয়েড তৈরি করে, অর্থাৎ এর কোনো তলানি পড়ে না, এবং এটি খুব কার্যকারী জৈব প্রভাবক হিসেবে কাজ করে। এবং এনজাইমের কার্যকলাপ সব নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট এনজাইম কাজ করে। এনজাইমের যে আণবিক গঠন সেটা দেখো। এই আণবিক গঠনে অনেকগুলো খাঁজ খাঁজ আছে। এই খাঁজের মধ্যে অনেকগুলো সক্রিয় স্থান থাকে। এই সক্রিয় স্থানগুলো থাকার কারণেই এনজাইম প্রভাবক হিসেবে কাজ করতে পারে।
কিভাবে এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে দেখো। এনজাইম যখন কোনো জৈব বিক্রিয়কের নিকটে আসে তখন এরা পরস্পর বিক্রিয়া করে অন্তর্বর্তী যৌগ গঠন করে। অন্তর্বর্তী যৌগ হলো বিক্রিয়ক আর উৎপাদের মধ্যবর্তী ধাপে যে যৌগ সেটাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ। এবং অন্তর্বর্তী যৌগ যখন গঠন করে তখন এনজাইমের দেহের মধ্যে যে সক্রিয় স্থানগুলো আছে না, এই যে ইয়েলো কালারে দেখাইছে আমি, এই এনজাইমের দেহের মধ্যস্থ সক্রিয় স্থানগুলো বিক্রিয়ক অণুতে চলে আসে। ফলে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি হ্রাস পায়, আর সক্রিয়ণ শক্তি হ্রাস পেলে বিক্রিয়ার বেগ কি দ্রুততর হয়। তখন এই অন্তর্বর্তী যৌগ বিয়োজিত হয়ে উৎপাদ তৈরি হয়। এনজাইম তো যা আছে তাই থাকে, কিন্তু সেখান থেকে প্রোডাক্ট অর্থাৎ উৎপাদ পাওয়া যায়। সেই বিক্রিয়ক অণু নিকটে আসলে বিক্রিয়কের সাথে এরা অন্তর্বর্তী যৌগ গঠন করে। বিক্রিয়ক উৎপাদের মধ্যবর্তী ধাপের যে যৌগ তাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ। এবং অন্তর্বর্তী যৌগ গঠন করলে এনজাইমের অণুর মধ্যে যে সক্রিয় স্থানগুলো আছে সেই সক্রিয় স্থানগুলো বিক্রিয়ক অণুতে স্থানান্তরিত হয়। ফলে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তির মান হ্রাস পায়, আর বিক্রিয়কের সক্রিয়ণ শক্তির মান হ্রাস পাওয়ার কারণে বিক্রিয়া দ্রুততর অর্থাৎ ফাস্ট হয় এবং দ্রুত উৎপাদ তৈরি হয়। এনজাইমের সুনির্দিষ্ট কাজ আছে, যেমন ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে যে জাইমেস এনজাইম বের হয়, সেই জাইমেস এনজাইম গ্লুকোজকে বিয়োজিত করে, অর্থাৎ ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এইভাবে সয়াবিন থেকে যে ইউরিয়েস এনজাইম নির্গত হয়, সেই ইউরিয়েস এনজাইম সয়াবিন থেকে নির্গত কিন্তু ইউরিয়েস এনজাইম সেই সয়াবিন থেকে নির্গত ইউরিয়েস এনজাইম ইউরিয়া অণুকে বিয়োজিত করে আদ্র বিশ্লেষণের মাধ্যমে। এই ইউরিয়া অণুকে বিয়োজিত করে অর্থাৎ ভাঙে আদ্র বিশ্লেষণের মাধ্যমে। পানির সাথে বিক্রিয়া মানে কি? আদ্র বিশ্লেষণে, সেই আদ্র বিশ্লেষণের মাধ্যমে ইউরিয়া অণুকে বিয়োজিত করে অর্থাৎ ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। এবং এনজাইমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো এনজাইমের একটি সুনির্দিষ্ট ক্রিয়া থাকে, যা দেখলা এই বিক্রিয়ায়। জাইমেস এনজাইম এই বিক্রিয়াটি করেছে, ইউরিয়াস এনজাইম এই বিক্রিয়াটি করেছে, এইভাবে প্রতিটা এনজাইমের একটি সুনির্দিষ্ট ক্রিয়া থাকে। অর্থাৎ সুনির্দিষ্ট বিক্রিয়ার জন্য সুনির্দিষ্ট এনজাইম দিতে হবে। এই বিক্রিয়ার জন্য এই এনজাইম দিতে হবে, এই বিক্রিয়ার জন্য আবার এই এনজাইম দিতে হবে। এভাবে সুনির্দিষ্ট ক্রিয়া আছে এনজাইমের। আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এনজাইমের অত্যাধিক কার্যকারিতা আছে। অ্যানহাইড্রেটস এনজাইম পাওয়া যায়, সেই অ্যানহাইড্রেটস এনজাইম কার্বনিক অ্যাসিড অণুকে বিয়োজিত করে অর্থাৎ ভাঙে। অ্যানহাইড্রেটস এনজাইম 1 মিনিটে
360 লক্ষ কার্বনিক অ্যাসিড অণুকে ভাঙতে পারে। এত অত্যাধিক কার্যকরী। তাহলে এনজাইমের আরেকটা বৈশিষ্ট্য হলো এটি অত্যাধিক কার্যকরী। যেমন অ্যানহাইড্রেস এনজাইম কার্বনিক অ্যাসিড অণুকে ভাঙে, এবং এখনো অ্যানহাইড্রেস এনজাইম 1 মিনিটে 360 লক্ষ কার্বনিক অ্যাসিড অণুকে ভাঙতে পারে, অর্থাৎ বিয়োজিত করতে পারে। আর এনজাইমের ক্রিয়াকলাপের প্রধান শর্ত হলো এনজাইমের কাজ করার জন্য তাপমাত্রা থাকতে হবে 37 ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি, আর তখন পিএইচ হতে হবে 7 এর কাছাকাছি, 7 বা এর কাছাকাছি। তাহলে টোটাল বিষয়বস্তু আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে দেখো। আমাদের আলোচ্য টপিকস হলো জৈব প্রভাবক এনজাইম, পৃষ্ঠা হলো এত। টারশিয়ারি প্রোটিন হলো সেই প্রোটিন যেই প্রোটিনে 3 প্রকার বন্ধন আছে, আর কলয়েড হলো এমন এক সমসত্ব মিশ্রণ যাতে দ্রবের কণাগুলো তলানি পড়বে না। এখন এনজাইম সম্পর্কে শোনো। এনজাইম হচ্ছে জীবন্ত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার অর্থাৎ গোলাকার টারশিয়ারি প্রোটিন অণু। আরেকবার বলি, এনজাইম হচ্ছে জীবন্ত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার অর্থাৎ গোলাকার টারশিয়ারি প্রোটিন অণু। এনজাইম পানিতে কলয়েড তৈরি করে, অর্থাৎ এনজাইম পানিতে যে মিশ্রণ তৈরি করে তার কোনো তলানি পড়ে না, এবং এনজাইম খুব কার্যকরী প্রভাবক। কিসের জন্য? জৈব বিক্রিয়ার জন্য। আর এনজাইমের নির্দিষ্ট ক্রিয়াকলাপ আছে, প্রতিটা এনজাইমেরই একটা নির্দিষ্ট কাজ আছে। এই বিক্রিয়া যে এনজাইম ব্যবহার করা হয় সেই আগের কাঠামোটা দেখো। এনজাইমের অণুর মধ্যে অনেক খাঁজ থাকে, এই যে খাঁজ খাঁজ আছে, এই খাঁজগুলোর মধ্যে অনেকগুলো সক্রিয় স্থান থাকে। এই খাঁজগুলোর মধ্যে সক্রিয় স্থান থাকার কারণেই এনজাইম প্রভাবকের ভূমিকা পালন করতে পারে। এই সক্রিয় স্থান যদি না থাকতো খাঁজের মধ্যে, তাহলে কিন্তু এনজাইম প্রভাবকের ভূমিকা পালন করতে পারতো না। এনজাইম যখন বিক্রিয়কের সংস্পর্শে আসে, এনজাইম যখন বিক্রিয়কের সংস্পর্শে আসে তখন এরা অন্তর্বর্তী যৌগ গঠন করে। বিক্রিয়ক উৎপাদের মধ্যবর্তী ধাপকে কি বলে? অন্তর্বর্তী যৌগ। এবং অন্তর্বর্তী যৌগ গঠন করলে এনজাইমের দেহের মধ্যে যে সক্রিয় স্থানগুলো আছে সেই সক্রিয় স্থানগুলো বিক্রিয়কের দেহে চলে আসে। ফলে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি হ্রাস পায় এবং বিক্রিয়ার বেগ দ্রুততর অর্থাৎ ফাস্ট হয়, ফলে দ্রুততর উৎপাদ পাওয়া যায়। প্রতিটা এনজাইমেরই একটি সুনির্দিষ্ট ক্রিয়া আছে। যেমন জাইমেস এনজাইম গ্লুকোজকে বিয়োজিত করে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। ইউরিয়াস এনজাইম ইউরিয়াকে আদ্র বিশ্লেষণের মাধ্যমে বিয়োজিত করে অর্থাৎ ভেঙে অ্যামোনিয়াতে ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। আর এনজাইমের বৈশিষ্ট্য হলো প্রতিটা এনজাইমেরই থাকবে। আর এনজাইমের অত্যাধিক কার্যকারিতা থাকে, যেমন কার্বনিক অ্যাসিডকে বিয়োজন করে অর্থাৎ ভাঙে অ্যানহাইড্রেটস এনজাইম। এক্ষেত্রে এখনো অ্যানহাইড্রেটস এনজাইম 1 মিনিটে
360 লক্ষ কার্বনিক অ্যাসিড অণুকে বিয়োজন করতে পারে অর্থাৎ ভাঙতে পারে। তাহলে এনজাইম কি? অত্যাধিক কার্যকরী একটি প্রভাবক। আরেকটা ব্যাপার হলো এনজাইমের প্রবহন ক্রিয়া শর্ত হলো এর প্রবহন ক্রিয়া করতে হলে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি থাকতে হবে। আর তখন এনজাইম দ্রবণ মিশ্রণের পিএইচ 7 বা এর কাছাকাছি থাকতে হবে। এই দুই অবস্থায় এনজাইম কার্যকরী হয়। তাহলে দেখো আরেকবার, এনজাইমের কার্যকারিতার প্রধান শর্ত হলো এর তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি থাকতে হবে এবং এর দ্রবণের পিএইচ 7 বা তার কাছাকাছি থাকতে হবে, তাহলে এনজাইম ভালো কার্যকরী হবে। পড়ো তো, না বুঝলে বলবা, বই ধরে পড়ো, বই ধরে পড়ো, 2 মিনিট সময় পেলা, না বুঝলে বলবা আমাকে। এই পরের টপিকসে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, এটা একটু দেখো সবাই। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় এই সংজ্ঞাটা পড়লেই চলবে, আর কিছু লাগবে না, সামান্য এই সংজ্ঞা অংশটুক পড়লেই হবে, আর বাকি অংশ দরকার নেই। সংজ্ঞা অংশটা দেখো। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার সংজ্ঞা অংশটা দেখো সবাই, বোঝার চেষ্টা করো। কোনো উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। কোনো সময় সম্মুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অর্থাৎ বেগ সমান হয়ে থাকে, এই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। এই সংজ্ঞা তো 19-এই পড়ছো, এইটুকু একটু দাগাই রাখো, তাহলেই চলবে, বাকি অংশ লাগবে না এই টপিকসের। শুধু এইটুক। এর পরের অংশ দেখো, পরের অংশ দেখো এবং বোঝার চেষ্টা করো। পরের টপিকস, পরের টপিকসে যাচ্ছি আমি। রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল বা চলমান প্রকৃতি, এটা ইম্পর্টেন্ট টপিকস। এটা হলো 4.5.1, একটু জটিল টপিকস কিন্তু 4.5.1 টপিকস। পৃষ্ঠা হলো 433, পৃষ্ঠা 433। এই টপিকসের নাম রাসায়নিক সাম্যাবস্থা, মানে সাম্যাবস্থার গতিশীলতা বা চলমান প্রকৃতি। সাম্যাবস্থার গতিশীলতা বা চলমান প্রকৃতি। সাম্যাবস্থার গতিশীলতা বা চলমান প্রকৃতি, এটা কোন একটু ইম্পর্টেন্ট লেখো সবাই। একটু জটিল বিষয়, ভালো করে একটু দেখো, ভালো করে শোনো, নাহলে কিন্তু এটা আয়ত্ত করতে পারবে না। দেখো আমাদের আলোচ্য টপিকস হলো সাম্যাবস্থার গতিশীলতা বা চলমান প্রকৃতি, এটা আমাদের প্রমাণ করতে হবে। সাম্যাবস্থার যে গতিশীল বা চলমান, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখন
সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। তোমরা 9-10 এ পড়েছো সাম্যাবস্থায় উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ উভয়মুখী বিক্রিয়ার বেগ সমান থাকে। তাই আমরা বলতে পারি সাম্যাবস্থা একটি গতিশীল অর্থাৎ চলমান প্রক্রিয়া। এটি স্থির অবস্থা বা স্থিতি অবস্থা না। বর্তমানে ট্রেসার অর্থাৎ শনাক্তকারী বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সাম্যাবস্থার চলমান প্রকৃতির প্রমাণ করা সম্ভব হয়েছে। আবার বলছি, বর্তমানে ট্রেসার বা শনাক্তকারী হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সাম্যাবস্থার চলমান প্রকৃতি অর্থাৎ গতিশীল প্রকৃতি প্রমাণ করা সম্ভব হয়েছে। আর তোমরা তো জানো, কোথাও যদি তেজস্ক্রিয় আইসোটোপ চলমান থাকে, যেমন তেজস্ক্রিয় আয়োডিন চলমান থাকলো, এবার তেজস্ক্রিয় আইসোটোপ যদি কোথাও চলমান থাকে, তাহলে সেই আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, আলফা বিটা গামা রশ্মি। ফলে সেটি কোথায় চলছে সেটা টের পাওয়া যায়, কারণ এই তেজস্ক্রিয় আইসোটোপ চলার সময় এই আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে, ফলে এটি কোথা দিয়ে চলছে সেটা টের পাওয়া যায়। তাই সাম্যাবস্থা চলমান প্রকৃতি প্রমাণ করার জন্য আমরা ট্রেসার অর্থাৎ শনাক্তকারী হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করব, তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করব। এটা ব্যবহার করে লাভ হবে, এটি যখন চলতে থাকবে তখন ও তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে, তাই একে দেখা যাবে। আর অতেজস্ক্রিয় আইসোটোপ যদি ব্যবহার করতা, তাহলে এটি চলমান অবস্থায় কোনো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতো না, ফলে এটিকে দেখা যেত না। সেই সমস্যার জন্যই আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেছি, তেজস্ক্রিয় আইসোটোপ অর্থাৎ তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করেছি। এই তেজস্ক্রিয় আইসোটোপ চলমান অবস্থায় তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে, ফলে এটি কোথায় চলে গেল সেটা দেখা যাবে, কারণ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে করে আগাবে এটি। আয়োডিন পরমাণু যেটি, তার 128 ভর বিশিষ্ট আইসোটোপ হলো তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় আয়োডিনকে কিন্তু স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর আয়োডিনের যে 127 ভর বিশিষ্ট পরমাণু আছে সেটি কিন্তু অতেজস্ক্রিয়, এটাতে স্টার দেওয়া হয় না। এই সাম্যাবস্থার চলমান প্রকৃতি প্রমাণ করার জন্য আমরা একটি বদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং আয়োডিনের মিশ্রণকে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘক্ষণ রেখে দেব। রেখে দিলে দেখা যাবে প্রথমে দ্রুত বেগে হাইড্রোজেন ও আয়োডিন হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়, কারণ প্রথমে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে, আর ঘনমাত্রা বেশি হলে তো বেগ বেশি হয়। তাই প্রথমে দ্রুত বেগে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি দ্রুত বেগে সামনে আগায়। কিন্তু কিছুক্ষণ পরে যখন আবার উৎপাদের ঘনমাত্রা বাড়ে, তখন উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হয়। এক্ষেত্রে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, কারণ বিক্রিয়ক তো উৎপাদে পরিণত হয়, তাই সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে থাকে। আর সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। আর উৎপাদ তো বিক্রিয়কে পরিণত হয়, তাই এদের পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকে। এইভাবে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে 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 এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তে 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 এক পর্যায়ে উভয়মুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে যায়। তখন বিক্রিয়াটি বন্ধ আছে বলে মনে হয়, কিন্তু তখনই প্রকৃতপক্ষে সাম্যাবস্থার সৃষ্টি হয়। সাম্যাবস্থার সৃষ্টির পরে এই মিশ্রণে ক্ষুদ্র পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন প্রবেশ করালে সাম্যাবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ হাইড্রোজেন আয়োডিন ও হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ অপরিবর্তিত থাকে।
কিন্তু যখন তেজস্ক্রিয় আয়োডিন ছিল না, তখন উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন গুলো ছিল অতেজস্ক্রিয়। কিন্তু যেই তেজস্ক্রিয় আয়োডিন দেওয়া হয়, তখন দেখা যায় উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন পরমাণুগুলো হয়ে পড়তেছে তেজস্ক্রিয়। অর্থাৎ তেজস্ক্রিয় আয়োডিন দেওয়ার কারণে তেজস্ক্রিয় আয়োডিন অতেজস্ক্রিয় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা সামনের দিকে চলে। কিন্তু তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়ার পরেও সর্বমোট যে হাইড্রোজেন আয়োডাইডের যে শতকরা পরিমাণ 80%, এটা অপরিবর্তিত থাকে। তার মানে কি, যে কটি তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, সেই কটি অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড আবার বিয়োজিত হয়ে আয়োডিন আর হাইড্রোজেনে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা পিছনে চলে। সেটাও বিক্রিয়া দিয়ে দেখাবা যে অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর আয়োডিনে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা পিছনে চলে। এইভাবে সাম্যাবস্থায় অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী উভয়বর্তী বিক্রিয়া চলতে থাকে, কিন্তু উভয় দিকের গতিবেগ সমান থাকার কারণে এটাকে উপলব্ধি করা যায় না বা টের পাওয়া যায় না। তাহলে বিষয়বস্তু আরেকবার দেখো, বিষয়বস্তুই জটিল। আমরা সাম্যাবস্থার চলমান বা গতিশীলতা প্রমাণ করব। সাম্যাবস্থার চলমান বা গতিশীলতা প্রমাণ করার জন্য আমরা ট্রেসার বা শনাক্তকারী হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করব। কারণ তেজস্ক্রিয় আইসোটোপ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে সেটি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে করে আগায়, ফলে এটি কোথায় গেল সেটা টের পাওয়া যায়। আর তার বদলে যদি অতেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হতো, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় এটি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতো না, ফলে এর চলমান প্রকৃতি সম্পর্কে প্রমাণ পাওয়া যেত না। এই সমস্যা দূর করবার জন্য আমরা সাম্যাবস্থার চলমান প্রকৃতি প্রমাণের উদ্দেশ্যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করব। কারণ তেজস্ক্রিয় আইসোটোপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে করে আগাবে, ফলে এটি কোথায় আগালো বা কোথায় চললো সেটা বোঝা যাবে। এই সাম্যাবস্থা চলমান প্রকৃতি প্রমাণ করার জন্য আমরা একটা বদ্ধ পাত্রে হাইড্রোজেন ও আয়োডিনের মিশ্রণকে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘক্ষণ রেখে দেব। দিলে দেখা যাবে প্রথমে যখন বিক্রিয়কের ঘনমাত্রা বেশি ছিল, তখন হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়ক বেশি গতিতে হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়েছিল, অর্থাৎ বিক্রিয়ার বেগ ছিল বেশি। কিন্তু সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা যতই কমতেছিল, ততই দ্রুত গতিতে এটি হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়েছে। এইভাবে সময়ের সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমছে। একই সাথে উৎপাদ হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ তো সময়ের সাথে সাথে বাড়ছে, ফলে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে আয়োডিন আর হাইড্রোজেনে পরিণত হওয়ার বেগও বাড়তেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়ছে। এইভাবে সময়ের সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে কমতে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তে বাড়তে এক পর্যায়ে উভয়মুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে যায়। তখন বিক্রিয়াটি বন্ধ আছে বলে মনে হয়, কিন্তু তখনই প্রকৃতপক্ষে সাম্যাবস্থা অর্জিত হয়। বলতে পারে স্যার বন্ধ আছে বলে মনে হয় কেন? বিক্রিয়া চললে তো দেখা যায় না, যেহেতু সম্মুখমুখী বেগ এবং পশ্চাৎমুখী বেগ সমান, তাই মনে হয় যে বন্ধ হয়ে আছে, কিন্তু আসলে বিক্রিয়াটি উভয় দিকে সমান বেগে চলতে থাকে এবং তখনই সাম্যাবস্থা অর্জিত হয়। সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর এই বিক্রিয়া মিশ্রণে ক্ষুদ্র পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন প্রবেশ করালে হাইড্রোজেন আয়োডিন আর হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণের কোনো পরিবর্তন হয় না। কিন্তু
যখন তেজস্ক্রিয় আয়োডিন দেওয়া নাই তখন উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন গুলো ছিল অতেজস্ক্রিয়, কিন্তু যখনই তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দিছ তখন দেখা গেছে উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন পরমাণুগুলো হয়ে পড়তেছে তেজস্ক্রিয়। এর মানে এই তেজস্ক্রিয় আয়োডিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা সামনের দিকে চলে। কিন্তু তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়ার পরও সর্বমোট হাইড্রোজেন আয়োডাইডের যে শতকরা পরিমাণ 80%, সেই শতকরা হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ অপরিবর্তিত থাকে। পিছনে চলে। এইভাবে সাম্যাবস্থায় বিক্রিয়াটি সামনের দিকে এবং উভয় দিকে চলতে থাকে, কিন্তু উভয় দিকের গতিবেগ সমান থাকার কারণে এটাকে উপলব্ধি করা যায় না বা টের পাওয়া যায় না। তাহলে কি শিখলা দেখো, সাম্যাবস্থা গতিশীল বা চলমান তার প্রমাণ করতে হবে, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। পৃথিবীর যত সাম্যাবস্থা আছে সব সাম্যাবস্থাই গতিশীল অবস্থা, এটা কোনো স্থিতি অবস্থা নয়। বর্তমানে বহু ট্রেসার বা শনাক্তকারী ব্যবহার করা হয়। ট্রেসার বা শনাক্তকারী হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, কারণ আয়োডিনের 128 ভর বিশিষ্ট আইসোটোপ হলো তেজস্ক্রিয় আইসোটোপ, স্টার চিহ্ন দেওয়া হয়। আর আয়োডিনের 127 ভর বিশিষ্ট আইসোটোপ কিন্তু অতেজস্ক্রিয় আইসোটোপ, এতে স্টার দেওয়া হয় না। এই ট্রেসার বা শনাক্তকারী হিসেবে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করে আমরা সাম্যাবস্থার চলমান প্রকৃতির প্রমাণ করব, কারণ তেজস্ক্রিয় আয়োডিন কোথাও চলতে থাকলে সে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে করে আগাবে, ফলে এটি যে চলছে সেটা উপলব্ধি করা যাবে বা বোঝা যাবে। এই সাম্যাবস্থার চলমান প্রকৃতি প্রমাণ করার জন্য আমরা একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন ও আয়োডিনের মিশ্রণকে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘক্ষণ রেখে দেব। রেখে দিলে এদের বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে। বিক্রিয়ার প্রথম দিকে হাইড্রোজেন ও আয়োডিনের ঘনমাত্রা বেশি থাকে, ফলে এটি ধীর বেগে হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। তাই উৎপাদের ঘনমাত্রা যত বাড়তে থাকে ততই উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে আয়োডিন আর হাইড্রোজেনে পরিণত হয়, অর্থাৎ পাশ্চাদমুখী বিক্রিয়ার বেগ ততই বাড়তে থাকে। এইভাবে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে 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 এবং পাশ্চাদমুখী বিক্রিয়ার বেগ বাড়তে 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 এক পর্যায়ে সমান হয়ে যায়, তখনই বোঝা যায় বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়েছে। তাহলে এই কথাটি আবার শোনো, আমরা সাম্যাবস্থার চলমান প্রকৃতি প্রমাণ করার জন্য হাইড্রোজেন ও আয়োডিনের একটি মিশ্রণকে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘক্ষণ রেখে দেব। রেখে দিলে দেখা যাবে এদের পারস্পরিক বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে। প্রথম দিকে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে, অর্থাৎ হাইড্রোজেন ও আয়োডিনের ঘনমাত্রা বেশি থাকে, তাই বেশি পরিমাণে অর্থাৎ বেশি বেগে
হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে আবার উৎপাদ হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বাড়তে থাকে, ফলে বেশি বেগে সময়ের সাথে সাথে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর আয়োডিনে পরিণত হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে পার্শ্বদমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকে। এইভাবে সময়ের সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে 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 এবং সময়ের সাথে সাথে পার্শ্বদমুখী বিক্রিয়ার বেগ বাড়তে 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 এক পর্যায়ে উভয়মুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে যায়, তখনই মূলত সাম্যাবস্থা অর্জিত হয়। কিন্তু তখন এমনি বাহ্যিক দৃষ্টিতে মনে হয় বিক্রিয়াটি বন্ধ আছে, কিন্তু বাস্তবে উভয় দিকের বেগ সমান, তাই বন্ধ আছে মনে হয়, কারণ অণুপরমাণু চলমানশীলতা তো দেখা যায় না, তাই মনে হয় বন্ধ আছে, কিন্তু বাস্তবে তখন উভয় দিকের বেগ সমান এবং তখনই সাম্যাবস্থার সৃষ্টি হয়। সাম্যাবস্থার সৃষ্টি হওয়ার পর এখানে ক্ষুদ্র পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন প্রবেশ করায় দিলে দেখা যাবে হাইড্রোজেন আয়োডিন ও হাইড্রোজেন আয়োডাইডের যে পরিমাণগুলো আছে সেই পরিমাণগুলো অপরিবর্তিত আছে, কিন্তু প্রথমে যখন তেজস্ক্রিয় আয়োডিন দেওয়া নাই তখন হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন পরমাণুগুলো ছিল অতেজস্ক্রিয়, কিন্তু যেই তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দিয়েছো তখন দেখা যাবে যে হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন পরমাণুগুলো হয়ে পড়তেছে তেজস্ক্রিয়। তার মানে তেজস্ক্রিয় আয়োডিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা সামনের দিকে চলে। কিন্তু তারপরও অর্থাৎ তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়ার পরও সর্বমোট হাইড্রোজেন আয়োডাইডের যে শতকরা পরিমাণ 80% সেটি অপরিবর্তিত থাকে। তার মানে যে কটা তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় সেই কটা অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড আবার বিয়োজিত হয়ে আয়োডিন আর হাইড্রোজেনে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা পিছনের দিকে চলে। সেটাও বিক্রিয়া দিয়ে দেখাবা যে অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর আয়োডিনে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা পিছন দিকে চলে। এভাবে সাম্যাবস্থায় বিক্রিয়াটি সামনের দিকে এবং পিছন দিকে উভয় দিকে চলতে থাকে, কিন্তু উভয় দিকের গতিবেগ সমান হওয়ার কারণে এটাকে উপলব্ধি করা যায় না বা টের পাওয়া যায় না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম শোনো, এখান থেকে আমরা শিখলাম সাম্যাবস্থা চলমান বা গতিশীল, স্থিতি অবস্থা না। বর্তমানে বহু ট্রেসার বা শনাক্তকারী ব্যবহার করা হয় এবং ট্রেসার হিসাবে বা শনাক্তকারী হিসাবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, কারণ তেজস্ক্রিয় আইসোটোপ চলতে থাকলে এটা দেখা যায়, কারণ তেজস্ক্রিয় আইসোটোপ চলার সময় এটি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে করে আগায়। সাম্যাবস্থার চলমান প্রকৃতি প্রমাণ করার জন্য আমরা হাইড্রোজেন ও আয়োডিনের একটা মিশ্রণকে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় বদ্ধ পাত্রে রেখে দেব, রেখে দিলেই দেখা যাবে এদের পারস্পরিক বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। সময়ের সাথে সাথে বিক্রিয়ক হাইড্রোজেন ও আয়োডিনের পরিমাণ কমতে থাকবে, তাই বিক্রিয়ার বেগও কমতে থাকবে এবং সময়ের সাথে সাথে কম বেগে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হবে। আবার সময়ের সাথে সাথে উৎপাদ হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ বাড়তে থাকবে। তাই উৎপাদ আবার সময়ের সাথে সাথে যেহেতু এর পরিমাণ বাড়তে থাকবে, তাই এটি বেশি বেগে বিয়োজিত হয়ে আয়োডিন আর হাইড্রোজেনে পরিণত হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে পাশ্চাদমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকবে। এভাবে সময়ের সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে 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 এবং পাশ্চাদমুখী বিক্রিয়ার বেগ বাড়তে 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 উভয়মুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে যাবে। এরূপ অবস্থায় বিক্রিয়াটি বন্ধ আছে বলে মনে হবে, কিন্তু আসলে এই অবস্থায় সাম্যাবস্থার সৃষ্টি হয়েছে। সাম্যাবস্থার সৃষ্টি হওয়ার পর এখানে ট্রেসার অর্থাৎ শনাক্তকারী তেজস্ক্রিয় আয়োডিন যদি প্রবেশ করানো হয় তাহলে দেখা যায় এই সাম্যাবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ হাইড্রোজেন আয়োডিন ও হাইড্রোজেন আয়োডাইডের যে পরিমাণগুলো আছে সেই পরিমাণগুলো অপরিবর্তিত থাকে। কিন্তু তেজস্ক্রিয় আয়োডিন দেওয়ার আগে উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন গুলো ছিল অতেজস্ক্রিয়, কিন্তু তেজস্ক্রিয় আয়োডিন দেওয়ার পরে
উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিন গুলো হয়ে পড়তেছে তেজস্ক্রিয়। তার মানে যে তেজস্ক্রিয় আয়োডিন দিয়েছিল সেই তেজস্ক্রিয় আয়োডিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থাটা সামনের দিকে চলে। কিন্তু তারপরও সর্বমোট যে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ ছিল সেই 80% সেটা অপরিবর্তিত থাকে। এর মানে যে কটা তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় সেই কটা অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড আবার বিয়োজিত হয়ে আয়োডিন আর হাইড্রোজেনে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা পিছন দিকে চলে। সেটাও বিক্রিয়া দিয়ে দেখাবা যে অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর আয়োডিনে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থা পিছন দিকে চলে। এইভাবে সাম্যাবস্থায় বিক্রিয়াটি সামনের দিকে এবং উভয় দিকে চলতে থাকে, পিছন দিকে উভয় দিকে চলতে থাকে। আবার বলছি, এভাবে সাম্যাবস্থায় বিক্রিয়াটি সামনের দিকে এবং পিছন দিকে উভয় দিকে চলতে থাকে, কিন্তু উভয় দিকের গতিবেগ সমান হওয়ার কারণে এটাকে উপলব্ধি করা যায় না বা টের পাওয়া যায় না। পরতো না বুঝলে বলবা, একটু জটিল বিষয়, কিন্তু আমি বেশ কয়েকবার বলেছি, একটু বই ধরে পড়ো, তারপর দেখো বুঝতে পারো কিনা। 4 পয়েন্ট 5 পয়েন্ট এক টপিক 3 মিনিট সময় পেলা,